আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। রাষ্ট্র এবং সমাজে আমার অধিকার ও কর্তব্য। প্রথমে রাষ্ট্রের ধারণা ও রাষ্ট্রের প্রতি আমাদের করণীয়। এটা হলো আমাদের লৌঘ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, দুই দিকের দুইটা দুইটা করে 4টা স্টার, মাঝখানে লাল বৃত্তের মধ্যে হলুদ বাংলাদেশের মানচিত্র, নিচে সরকার লেখা। আমরা আমাদের দেশের মানচিত্রটা একটু ভালো করে দেখি, কারণ মানচিত্র সম্পর্কে জানা খুব বেশি প্রয়োজন বলে মনে করি আমি। আমরা আগে আমাদের বিভাগগুলো দেখি। উপরে হলো রংপুর বিভাগ, এখানে হলো রাজশাহী বিভাগ, এখানে পাশে ময়মনসিংহ বিভাগ, এখানে পাশে সিলেট বিভাগ, এখানে হলো ঢাকা বিভাগ, এখানে খুলনা বিভাগ, এখানে বরিশাল বিভাগ, এখানে চট্টগ্রাম বিভাগ। কে কোন জেলা অথবা কোন বিভাগের সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে। এরপরে দেখো, এখানের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের দেশের মানচিত্র, নিচের দিকে দেখলাম আমরা কি চট্টগ্রাম, এদিকে বরিশাল, এদিকে খুলনা। এই যে অংশগুলো আছে এগুলো সবগুলো ভারত। এই যে অংশগুলো আছে এগুলো সবগুলো কে আছে, কোন দেশ? এগুলো আছে সবগুলোতে ভারত। প্রায় এখান পর্যন্ত আছে ভারত, এর নিচে হলো মিয়ানমার, এবং এখানে পুরো অংশটা হলো বঙ্গোপসাগর। পরবর্তীতে আমাদেরকে এখানে বলল পূর্বের পৃষ্ঠার মানচিত্রটি পর্যবেক্ষণ করে নিচের ছকে প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা এখানে প্রশ্ন দেখব এবং পাশে এর উত্তরগুলো লিখব। প্রত্যেক দেশের একটি মানচিত্র থাকে। পূর্বের পৃষ্ঠায় মানচিত্রটি কোন দেশের? আমরা সেটা এখানে লিখব, সেটা ছিল বাংলাদেশের। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। আমাদের রাষ্ট্রের সীমানায় প্রতিবেশী রাষ্ট্রের নামগুলো দেখি। আমরা প্রতিবেশী কি কি আছে? ভারত এবং মিয়ানমার দুইটা আছে। রাষ্ট্র পরিচালনা করে সরকার। আমাদের সরকারের নাম কি? আমরা এগুলো এখানে লিখব। তাহলে প্রত্যেক দেশের একটি মানচিত্র থাকে। পূর্বের পৃষ্ঠায় মানচিত্রটি কোন দেশের? এটি হলো বাংলাদেশের। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে। আমাদের রাষ্ট্রের সীমানার প্রতিবেশী রাষ্ট্রগুলোর নাম লিখি, ভারত ও মায়ানমার। রাষ্ট্র পরিচালনা করে সরকার। আমাদের সরকারের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাহলে এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর খুবই সুন্দর করে তোমরা লিখে ফেলবে। প্রতিটি রাষ্ট্রেরই নির্দিষ্ট ভূখণ্ড থাকে। সেই ভূখণ্ডে নির্দিষ্ট জনসমষ্টি বসবাস করে। তাদের সঠিকভাবে পরিচালনার জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন। সার্বভৌমত্ব বজায় থাকায় রাষ্ট্র বহিঃশক্তির প্রভাব থেকে মুক্ত ও স্বাধীন। খতে অনুচ্ছেদটি পড়ে রাষ্ট্রের উপাদানগুলো খুঁজে বের করি ও নিচের চিত্রে লিখি। রাষ্ট্রের উপাদান, এখান থেকে আমরা রাষ্ট্রের অনেকগুলো উপাদান পেলাম। যেমন কি কি? নির্দিষ্ট ভূখণ্ড একটা লিখব, জনসমষ্টি একটা লিখব, এরপরে সরকার একটা লিখব, এবং সার্বভৌমত্ব। এগুলা দিয়ে আমরা সুন্দর করে বক্সগুলো পূরণ করব। তাহলে আমরা যদি লিখি রাষ্ট্রের উপাদানের মধ্যে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, জনসমষ্টি, সার্বভৌমত্ব, এই 4টি উপাদান মিলে মূলত রাষ্ট্রের মূল উপাদান। এই 4টা আমরা এই সংজ্ঞার মধ্যে খুঁজে পেয়েছি। তাহলে এই 4টা উপাদান তোমরা এখানে সুন্দর করে লিখবে। রাষ্ট্র নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই সুযোগ সুবিধাই নাগরিকের অধিকার। তাই রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষার সকলকে আইন মেনে চলা উচিত। রাষ্ট্র সবার জন্য শিক্ষার ব্যবস্থা করে। আমাদের প্রত্যেকের উচিত সেই শিক্ষার সুযোগ গ্রহণ করা। 18 বছর বয়স হলে রাষ্ট্রের সকল নাগরিক ভোট দানে অংশগ্রহণ করতে পারে। ভোট দেওয়া নাগরিকের রাজনৈতিক অধিকার। কর প্রদান করা সকল নাগরিকের কর্তব্য। দেশের উন্নয়নের জন্য সবার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা উচিত। রাষ্ট্রের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। সবার সাথে মিলেমিশে থাকা ও ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া আমাদের দায়িত্ব। বিশ্বের বুকে আমাদের রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখতে হবে। ঘতে উপরের অনুচ্ছেদটুকু পড়ে রাষ্ট্রের প্রতি আমাদের করণীয় কাজগুলো কি কি তার একটি তালিকা তৈরি করি। 1, 2, 3, 4 আমরা তালিকাগুলো এখানে লিখব সুন্দর করে। 1 নম্বরে রাষ্ট্রের আইন মেনে চলা। 2 শিক্ষা গ্রহণ করা। 3 18 বছর বয়স হলে ভোট দানে অংশগ্রহণ করা। 4 কর প্রদান করা। 5 সবার নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করা। 6 রাষ্ট্রের কোনো সম্পদ যাতে নষ্ট না হয় সে বিষয়ে সচেতন থাকা। 7
সবার সাথে মিলেমিশে থাকা এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। তো এইভাবে করে এই ছকটা তোমরা সুন্দর করে এখানে লিখে ফেলতে পারবে। গতে বলেছে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আমার করণীয় কি কি তা লিখি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্র আমার করণীয়, শিক্ষা ক্ষেত্রে করণীয় কি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে করণীয়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে করণীয়। তাহলে আমরা এখানে লিখতে পারি শিক্ষার ক্ষেত্রে যথাযথভাবে শিক্ষা গ্রহণ করা, আইন শৃঙ্খলার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের আইন মেনে চলা, রাষ্ট্রীয় সম্পদ যাতে নষ্ট না হয় সেই বিষয়ে সচেতন থাকা। এখান থেকে আমরা সুন্দর করে এই টপিকটা ভালো করে এখানে লিখে ফেলবো। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 97 নম্বর পৃষ্ঠার যে 2 নম্বর টপিকটি আছে সামাজিক সমস্যা, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বরে ছবিগুলো পর্যবেক্ষণ করি, কোন ছবিতে কি ঘটছে তা পাশের ঘরে লিখি। তো এই ছবির মধ্যে আমরা দেখলাম এখানে একটা ছবি, এখানে আরেকটা ছবি, এখানে আরেকটা ছবি, এখানে আরেকটা ছবি। এই ছবিগুলো আমরা দেখে পর্যবেক্ষণ করে আমরা পাশের ছকে কি কি লিখতে পারি সেগুলো এখন আমরা দেখব। প্রথম ছবিতে একটা ছোট ছেলে ইট ভাঙার কাজ করছে। আমরা এখানে লিখতে পারি একটি শিশু ইট ভাঙার কাজ করছে, অর্থাৎ এখানে শিশু শ্রমের দৃশ্য দেখা যাচ্ছে। এরপরে দেখলাম আরেকটা ছেলে, এখানের মধ্যে অনেক শোর হট্টগোল ও যা তা বলছে ওকে। একটি শিশু তার সহপাঠীর বাজে কথা বলে বুলিং করছে, মানে ওকে অনেক কিছু বলছে আর কি, মন্দ কথা বলছে, তুমি দেখতে পচা, এই ভাল্লুক, এই কাল্লু, এইগুলা বলতেছে আর কি। এরপর দেখো একটা ছোট ছেলে খাবার খাওয়াচ্ছে, ও মোবাইল দেখতেছে। তাহলে এখানের মধ্যে ছবিটিতে একটি শিশু মোবাইল আসক্তির দৃশ্য দেখা যাচ্ছে। পরবর্তীতে আরেকটা যদি দেখি মেয়েদেরকে, যে কাজের মেয়েদেরকে অত্যাচার করে এরকম, এই ছবিতে শিশুকে শারীরিক নির্যাতন করার দৃশ্য দেখা যাচ্ছে। তো এইভাবে করে তোমরা 4টা ছবির পাশে 4টা লিখে ফেলতে পারবে। এরপরে খ নম্বরে নিজ পরিবেশে আমার দেখা ও জানা সামাজিক সমস্যার তালিকা তৈরি করি। ক্রমিক নাম্বার এগুলা এবং সামাজিক সমস্যা, কি কি সামাজিক সমস্যা আমি আমার আশেপাশে দেখি সেগুলা লিখব। এখানের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রমিক সামাজিক যে সমস্যাগুলো আছে, 1 শিশু শ্রম, 2 শিশুকে শারীরিক নির্যাতন করা, 3 বুলিং, 4 শিশুর মোবাইল আসক্তি। এই যে বিষয়গুলো আছে এগুলো খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধার সৃষ্টি করে, তার মধ্যে মাদক একটি ভয়াবহ সমস্যা। এর ফলে অপূরণীয় শারীরিক ও মানসিক ক্ষতি হয়, মানুষের কর্মক্ষমতা হারায়, চিন্তা শক্তি লোপ পায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আরও কিছু সমস্যার মধ্যে রয়েছে মোবাইল আসক্তি, শিশু শ্রম, শিশুর শারীরিক নির্যাতন, বুলিং, কিশোর অপরাধ, বাল্যবিবাহ, কুসংস্কার ইত্যাদি। মোবাইল আসক্তির ফলে শিশুদের পড়ালেখার অমনোযোগিতা, মেজাজ খিটখিটে, খাবারে অনীহা দেখা দেয়। ব্যঙ্গ করে ডাকা, দৈহিক গঠন নিয়ে খারাপ মন্তব্য করা, শারীরিক ও মানসিক কষ্ট দেওয়া ইত্যাদি অপরাধই বুলিং। তাহলে বুলিং অপরাধগুলো আমরা এখান থেকে জানতে পারলাম। এরকম বুলিং এর শিকার শিশু মানসিকভাবে ভেঙে পড়ে, সে স্বাভাবিকভাবে অন্যের সাথে মিশতে পারে না, নিজেকে লুকিয়ে রাখতে চায়। শ্রমিক হিসেবে শিশুদের দিয়ে কাজ করানো আরেকটি সামাজিক ব্যাধি। শিশু তার ন্যায্য অধিকার যেমন শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও বিনোদন থেকে বঞ্চিত হয়, এমনকি শারীরিক নির্যাতনের শিকারও হয়। একইভাবে কুসংস্কার মানুষকে সঠিক পথ থেকে দূরে ঠেলে দেয়। এইসব সামাজিক সমস্যা নিরসনে আমাদের সচেতন হতে হবে। ঘতে আমাদেরকে বলেছে পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদটি পড়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করি ও নিচের ছকে লিখি। ক্রমিক নাম্বার সামাজিক সমস্যাগুলো আমরা এখানে লিখব। ক্রমিক নাম্বার সামাজিক সমস্যা: 1 নাম্বার মাদক আসক্তি, 2 শিশুর মোবাইল আসক্তি, 3 শিশু শ্রম, 4 শিশুকে শারীরিক নির্যাতন, 5 বুলিং, 6 কিশোর অপরাধ, 7 বাল্যবিবাহ, 8 কুসংস্কার। তো এখান থেকে তোমরা এই বিষয়গুলো সুন্দর করে 4 আকারে এখানে লিখে দিতে পারবে। এরপরে গতে পূর্বের ছকে লেখা সামাজিক সমস্যাগুলোর প্রভাব লিখি। সামাজিক সমস্যা এবং তার প্রভাব এখানে আমরা এটা লিখব। সমাধান: সামাজিক সমস্যা এর প্রভাব: মাদকাসক্তি, কর্মক্ষমতা হারায়, চিন্তা শক্তি লোপ পায়, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। শিশুর মোবাইল আসক্তি: শিশুর পড়ালেখায় অমনোযোগিতা, মেজাজ খিটখিটে এবং খাবারে অনীহা দেখা দেয়। শিশু শ্রম: শিশুর মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়,
স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না, শিশুকে শারীরিক নির্যাতন, শিশু হীনমন্যতায় ভোগে, কখনো একরোখা আবার কখনো ভীতু হিসেবে গড়ে ওঠে। বুলিং, শিশু মানসিকভাবে ভেঙে পড়ে, অন্যের সাথে মিশতে পারে না, নিজেকে লুকিয়ে রাখে। কিশোর অপরাধ, অপরাধী হিসেবে বেড়ে ওঠে, স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। তো এগুলো এইভাবে করে খুবই সুন্দর করে এগুলো লিখে ফেলবে, এখানের মধ্যে এগুলো লিখে ফেললেই হবে। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 100 নম্বর পৃষ্ঠার যে 3 নম্বর টপিকটি আছে বাল্যবিবাহ, এটি নিয়ে আমরা আলোচনা করব। যেমন মেয়েদেরকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেওয়া, বাল্যবিবাহ। প্রথমে আমরা দেখছি উপরের ছবিটি পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। উপরের যে ছবিটা আমরা দেখলাম বাল্যবিবাহের একটা ছবি, প্রশ্ন এবং এর উত্তর। ছবিটি কিসের? এটা একটা বাল্যবিবাহের ছবি। মেয়েটির বাবা কি করছে? শিশুটি কেন কান্না করছে? তাহলে এখানের মধ্যে আমরা যদি এগুলো দেখি, এখানের মধ্যে ছবিটি কিসের? ছবিটি হলো বাল্যবিবাহের। মেয়েটির বাবা কি করছে? জোর করে মেয়েটিকে বিয়ে দিচ্ছে। মেয়ে শিশুটি কেন কান্না করছে? অপ্রাপ্ত বয়সে বিয়ে হওয়ায় সে কান্না করছে। এটা সুন্দর করে এখানে পূরণ করতে পারবে। বশির মেয়ে একজন দরিদ্র কৃষক, তার 3 মেয়ে ও 2 ছেলে। বড় মেয়ে রূপা 6ষ্ঠ শ্রেণীতে পড়তো, তখন তার বয়স 12 বছর। অভাবের কারণে বাবা রূপাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেয়। বিয়ের কিছুদিন পরে শ্বশুর বাড়ি হতে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে, এতে করে মেয়েটি মানসিক অশান্তিতে পড়ে। অন্যদিকে সাংসারিক সকল কাজের দায়িত্ব এই অল্প বয়সী মেয়েটির উপর আসে। সে নিজের খাওয়া দাওয়া ও যত্ন নিতে ভুলে যায়। এর মধ্যে রূপা মা হয়। জন্ম নেওয়া শিশুটি অপুষ্টিতে ভোগে। এর কিছুদিন পর অসুস্থ শিশুটি মৃত্যুবরণ করে। এর জন্য তার শ্বশুরবাড়ির লোকজন তাকেই দায়ী করে। রূপা এসব সহ্য না করে পরে একদিন বাবার বাড়ি চলে আসে। খতে পূর্বের পৃষ্ঠায় ঘটনাটি পড়ে বাল্যবিবাহের প্রভাব নিচের ছকে লিখি। ক্রমিক নাম্বার এবং বাল্যবিবাহের প্রভাবগুলো। ক্রমিক নাম্বার, বাল্যবিবাহের প্রভাব। 1 নাম্বার পারিবারিক অশান্তি। 2 নাম্বার অপরিণত বয়সে সন্তানের জন্ম দেওয়া। 3 নাম্বার মায়ের অপরিণত বয়সে জন্ম নেওয়া শিশুর অপুষ্টিতে ভোগা। এগুলা খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। আমাদের আশেপাশে কোথাও বাল্যবিবাহ হচ্ছে তা জানতে পারলে আমরা প্রতিরোধ করব। বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। ইমাম বা কাজী সাহেব বিয়ে পড়ান। বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। প্রাপ্তবয়স্ক না হলে বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই ব্যাপারে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে উঠান বৈঠক বা সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। শিক্ষার প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষক বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা দিবেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। তাহলে এখানের মধ্যে এই নাম্বারগুলোতে কল করলেই এটা নিয়ে সমাধান পাওয়া যাবে। বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধ 1098 নম্বরে ফোন করতে হবে। নারী ও শিশু নির্যাতন রোধে 109 নম্বরে ফোন করতে হবে। গতে উপরের অনুচ্ছেদটি পড়ে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় লিখি। ক্রমিক নাম্বার প্রতিরোধের উপায়। ক্রমিক নাম্বার প্রতিরোধের উপায়। 1 নাম্বার বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা। 2 নাম্বার শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা প্রদান করা। 3 নাম্বার উঠান বৈঠক বা সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজ সচেতন করা। 4 বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা। 5 কোথাও বাল্যবিবাহ সংঘটিত হতে দেখলে 1098 নম্বরে ফোন করে জানানো। এই অংশটা তোমরা বইয়ের এখানে সুন্দর করে লিখে ফেলতে পারবে। ঘতে বলেছে বাল্যবিবাহ রোধে করণীয় দিকসমূহ নিয়ে একটি ভূমিকা অভিনয় করি। মানে এটা নিয়ে তোমরা একটা ভূমিকা অভিনয় করবে সেখানে।
আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 102 নম্বর পৃষ্ঠার যে 4 নম্বর টপিক আছে, 4 নম্বর টপিকটি নিয়ে আলোচনা করব। বিদ্যালয়ের সাংগঠনিক কার্যক্রম। 1 নম্বর, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবির পাশের ঘরের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই ছবিগুলো আমরা পর্যবেক্ষণ করব। এখানের মধ্যে আমরা দেখছি যে একটি কাজ হচ্ছে, যেমন রেড ক্রিসেন্ট টাইপের কিছু কাজ হচ্ছে। ছবি কি করছে, এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এই ধরনের কাজ কোথায় করা হয়। 2 নম্বরে দেখছি ভোট দিচ্ছে, ছবিটি কিসের, এভাবে করে আমরা এই প্রশ্নগুলো আছে। 3 নম্বরে দেখছি এখানে 4 নম্বরে এই 4টা ছবির বিবরণগুলো আমরা পাশে পাশে লিখবো। কি লিখবা সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই ছবিটা দেখলাম। এখানের মধ্যে ছবিতে কি করছে, শিক্ষক এবং শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে গোল হয়ে আলোচনা করছে। 2 নম্বর, এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি 6 থেকে 10 বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক্লাব, দল বা স্কাউট সংগঠনের সাংগঠনিক কাজ। 3, এই ধরনের কাজ কোথায় করা হয়, এই ধরনের কাজ প্রাথমিক বিদ্যালয়ে করা হয়। তাহলে প্রথমটার উত্তর আমরা এখানে সুন্দর করে লিখতে পারবো। 1 নম্বরে ছবিতে কি করছে, শিক্ষার্থীরা স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচনে ভোট দান করছে। 2 নম্বর, এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি বিদ্যালয় কার্যক্রমে শিক্ষার্থীদের যুক্ত হওয়া এবং স্কুল প্রশাসনে তাদের মতামত জানানোর জন্য স্টুডেন্ট কাউন্সিল গঠন বিষয়ক সাংগঠনিক কাজ। 3, এই ধরনের কাজ কোথায় করা হয়, বিদ্যালয়ে এই ধরনের কাজ করা হয়। এরপরে যেটা আমরা দেখলাম, এই ছবিতে কি করছে, খুদে ডাক্তার দলের সদস্যরা একজন শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করছে। 2, এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত সাংগঠনিক কাজ। 3, এই ধরনের কাজ কোথায় করা হয়, বিদ্যালয়ে এই ধরনের কাজ করা হয়। 1 নম্বর, ছবিতে কি করছে, বৃক্ষরোপণ দলের সদস্যরা বিদ্যালয়ের খালি জায়গায় বৃক্ষরোপণ করছে। 2, এটি কি ধরনের সাংগঠনিক কাজ, এটি পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত সাংগঠনিক কাজ। 3, এ ধরনের কাজ কোথায় করা হয়, বিদ্যালয়ে এ ধরনের কাজ করা হয়। তো এই যে বিষয়গুলো আছে এগুলো প্রতিটা দেখালাম, প্রতিটা এখানে ছবির পাশে পাশে সুন্দর করে লিখে ফেলবে। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান, বিদ্যালয়ে বিভিন্ন কাজ করা হয়। এইসব কাজ একা করা যায় না, সকলে মিলেমিশে করতে হয়। নিয়ম মেনে সকলে মিলে এ ধরনের কার্যক্রম করাকে সাংগঠনিক কার্যক্রম বলে। সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের জন্য প্রস্তুত হতে পারে। খতে, আমাদের বিদ্যালয়ে কি কি সাংগঠনিক কার্যক্রম হয়ে থাকে তার একটি তালিকা তৈরি করি। ক্রমিক নাম্বার সাংগঠনিক কার্যক্রম। 1 নাম্বার, স্টুডেন্ট কাউন্সিল গঠন। 2, 3, 4, 5, এই 5টা এখন আমরা লিখব। তাহলে আমরা চাইলে এখানে লিখতে পারি 1 নাম্বার স্টুডেন্ট কাউন্সিল গঠন, 2 নাম্বার বৃক্ষরোপণ দল গঠন, 3 খুদে ডাক্তার দল গঠন, 4 ক্লাব দল গঠন, 5 বই পড়ুয়া দল গঠন। তো এই যে এগুলো আছে এগুলো সুন্দর করে এখানে লিখে ফেলবে। এরপর আছে আমি নাজিফা, ক্লাব দলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি সময় মতো কাজ করতে শিখেছি, পরস্পরকে সহযোগিতা করতে শিখেছি, মানুষের প্রতি সহনশীল হতে শিখেছি। আমি ইহান, বৃক্ষরোপণ দলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি পরিবেশ সম্পর্কে সচেতন হতে শিখেছি, দলগতভাবে করলে কাজ সহজেই করা যায় তা শিখেছি, সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে শিখেছি। আমি তপু, স্টুডেন্ট কাউন্সিলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি পরমতা সহিষ্ণু হতে শিখেছি, নেতৃত্ব প্রদান করার ক্ষমতা অর্জন করেছি, গণতান্ত্রিক আচরণ করতে শিখেছি। আমি আরিশা, খুদে ডাক্তার দলের একজন সদস্য। এই সাংগঠনিক কাজের মাধ্যমে আমি মানুষের সেবা করার মানসিকতা অর্জন করেছি, নিজের প্রতি নিজের যত্ন নিতে শিখেছি, মানুষের প্রতি সহমর্মী হতে শিখেছি। গতে, উপরে নাজিফা, ইহান, তপু ও আরিশার বক্তব্যের আলোকে বিদ্যালয় সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব লিখি। ক্রমিক নাম্বারগুলো আমরা এখানে দিব। সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব 1 থেকে 5 পর্যন্ত। 1 নাম্বার দিয়েছে আমাদের সহযোগিতা করতে শেখায়। 1 নম্বরে আমাদের সহযোগিতা করতে শেখায়। 2 নম্বর মানুষের প্রতি সহনশীল হতে শেখায়। 3 নম্বর সময় মতো কাজ করতে শেখায়। 4 নম্বর পরিবেশ সম্পর্কে সচেতন হতে শেখায়। দলগতভাবে কাজ করতে শেখায়, সকলের সাথে সুসম্পর্ক স্থাপন করতে শেখায়, পরমতা সহিষ্ণু হতে শেখায়, নেতৃত্ব প্রদান করার ক্ষমতা অর্জন করতে শেখায়, গণতান্ত্রিক আচরণ করতে শেখায়,
মানুষের সেবা করার মানসিকতা অর্জন করতে শেখায়, নিজের প্রতি নিজে যত্ন নিতে শেখায়, মানুষের প্রতি সহমর্মী হতে শেখায়। এইভাবে করে আমরা এই প্রশ্নগুলো সুন্দর করে এখানে ছক পূরণটা করতে পারবো। তোমরা 5টা দিলেই হবে। ঘতে উপরের ছকের গুরুত্বের আলোকে আমরা নিজের মধ্যে নেতৃত্বের কি কি গুণাবলী দেখতে চাই তার একটি তালিকা তৈরি করি। আমরা এখানে তালিকাটা লিখবো 1 থেকে 4 পর্যন্ত। সমাধানের মধ্যে 1 নাম্বার সহযোগিতাপূর্ণ মনোভাব, 2 নাম্বার সহনশীলতা, 3 সময়ানুবর্তিতা, 4 সকলের সাথে সুসম্পর্ক রাখা, 5 নাম্বার পরমতা সহিষ্ণুতা, 6 নাম্বার গণতান্ত্রিক, 7 সেবা করার মানসিকতা, 8 সহমর্মিতা। এই যে এখানে অনেকগুলো আছে, তোমরা শুধু এখানে 4টা লিখলেই হবে, বাকিগুলো না লিখলেও চলবে। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় বই নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব। 5 নাম্বার টপিকটি মানবাধিকার ও আমাদের করণীয়। মানুষ হিসেবে আমেনা বেগম ও অমিত রহমান যে সকল সুযোগ সুবিধা পায় তা বলেছে। মানুষ হিসেবে আমেনা বেগম ও অমিত রহমান যে সকল সুযোগ সুবিধা পায় তা বলেছে। আমাদের ছেলে মেয়ে বিদ্যালয় পড়াশোনা করে, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরা দুজনেই সমান সুযোগ সুবিধা পাই। আমার আইনের চোখ দুজনেই সমান, আমরা আইনের চোখে দুজনেই সমান, আমরা সমাজে সমান মর্যাদা পাই, আমরা নিরাপত্তার সুযোগ সুবিধা ভোগ করি, আমরা কাজের ন্যায্য মজুরি পাই, আমরা নিজ নিজ ধর্ম পালন করতে পারি, আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি, আমাদের প্রতি অন্যায় করা হলে আমরা ন্যায় বিচার পেয়ে থাকি, আমাদের সম্পত্তি ভোগ ও সংরক্ষণ করার অধিকার আছে। বিশ্বের সকল মানুষের কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়ার অধিকার আছে। এই সুযোগ সুবিধাগুলো সুস্পষ্টভাবে জাতীয় সংঘ মানবাধিকার সর্বজনীন ঘোষণাপত্রে উল্লেখ করা আছে। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, আর্থিক অবস্থা ভেদে সবার সমান অধিকার রয়েছে। মানুষ মাত্রই এই অধিকার ভোগ করবে, তবে তাতে যেন অন্যের ক্ষতি না হয়। 1 আমেনা বেগম ও অমিত রহমানের সুযোগ সুবিধাগুলো পড়ি এবং তাদের মানবাধিকারগুলোর তালিকা তৈরি করি। শিক্ষার অধিকার, মানবাধিকারগুলো আমরা এখানে লিখব। আমরা যদি এখানে কাজগুলো দেখি, প্রথমে আছে শিক্ষার অধিকার, এরপরে হলো স্বাধীনভাবে চলাফেরার অধিকার, নিরাপত্তার অধিকার, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, এরপরে আরো হলো সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, ধর্ম পালনের অধিকার, আইনের চোখে সমান থাকার অধিকার, মত প্রকাশের অধিকার, সমান মর্যাদা পাওয়ার অধিকার, ন্যায্য বিচার পাওয়ার অধিকার, সম্পত্তি ভোগ ও সংরক্ষণের অধিকার। এটা খুবই সুন্দর করে তোমরা এখানের মধ্যে এগুলো লিখে ফেলবে। সবগুলো লেখার প্রয়োজন নাই, যতটুকু আছে ততটুকু লিখলেই হবে। আইন ও নীতিমালা মেনে চলতে হবে, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, ভুক্তভোগীদের ন্যায্য বিচারের জন্য আইনি সহায়তা নিতে হবে, মানবাধিকার সম্পর্কে জানতে হবে, অন্যকে কষ্ট না দিয়ে নিজের মত প্রকাশ করতে হবে, অধিকার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ করা যাবে না, মানবাধিকার সংস্থার কার্যক্রমকে আরও জোরদার করতে হবে, মানবাধিকারের জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে, গণমাধ্যমে মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করতে হবে, মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করতে হবে। এরা সকলেই মানবাধিকার রক্ষার জন্য জনগণকে সচেতন করেছে। খতে আগের পৃষ্ঠার মানবাধিকার রক্ষার স্লোগানগুলো পড়ি এবং এর আলোকে মানবাধিকার রক্ষার উপায়সমূহ লিখি। ক্রমিক নাম্বার মানবাধিকার রক্ষার উপায়। আমরা যদি এখানের মধ্যে বাকি অংশটা দেখি, তাহলে মানবাধিকার রক্ষার উপায়: 1 নম্বর মানবাধিকার সংক্রান্ত আইন ও নীতিমালা মেনে চলা, 2 নম্বর মানবাধিকার বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা, 3 নম্বর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, 4 নম্বর মানবাধিকার সম্পর্কে জানা, 5 অন্যকে কষ্ট না দিয়ে নিজের মতামত প্রকাশ করা, 6 নম্বর অধিকার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ ভেদাভেদ না করা, 7 মানবাধিকার সংস্থার কার্যক্রম জোরদার করা, 8 নম্বর আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, 9 নম্বর গণমাধ্যমে মানবাধিকারের কথা বেশি বেশি প্রচার করা, 10 নম্বর মেয়েদের সম্পত্তির অধিকার নিশ্চিত করা। এই অংশটা খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলতে পারবে। আমার বাবা পড়াশোনা না করিয়ে কাজ নিয়ে যায়।
এটাই বলছে অপু। রাস্তায় নিরাপত্তার অভাবে আমি বাইরে যেতে ভয় পাই, নাজিফা। ছেলেদের খেলাধুলার সুযোগ থাকলেও মেয়েদের নেই, এটা বলেছে আরিশা। আমাদের গ্রামের ইটভাটায় একই কাজের জন্য মহিলাদেরকেও পুরুষদের চেয়েও কম মজুরি দেয়। আমাদের গ্রামে ইটভাটায় একই কাজের জন্য মহিলাদেরকে পুরুষদের চেয়ে কম মজুরি দেয়, এটা বলল ইহান। পাশের বাড়ির এক মহিলাকে যৌতুকের জন্য নির্যাতন করে, এটা বলল সাফওয়ান। আমার এক প্রতিবেশী তার বোনকে প্রাপ্য সম্পত্তি দেয়নি, এটা বলেছে রিদিশা। গতে অপু, নাজিফা, সাফওয়ান, আরিশা, রিদিশা ও ইহানের বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের বক্তব্যগুলো পড়ি এবং কি কি মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা নিচের ছকে লিখি। যার বক্তব্য কোন মানবাধিকার লঙ্ঘিত হয়েছে: অপু, নাজিফা, আরিশা, ইহান, সাফওয়ান এবং রিদিশা। অপু, শিক্ষা লাভের অধিকার। নাজিফা, নিরাপদে চলাচল করার অধিকার। আরিশা, খেলাধুলা করার অধিকার। ইহান, ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। সাফওয়ান, নির্যাতিত না হওয়ার অধিকার। রিদিশা, নারীর সম্পত্তি লাভের অধিকার। এভাবে করে তোমরা এই অংশটা এখানে পূরণ করতে পারবে। কত বলেছে আমার বিদ্যালয়ে প্রদর্শনের জন্য পোস্টারে মানবাধিকার রক্ষার স্লোগান তৈরি করি। স্লোগানগুলো লিখব। তাহলে আমরা এখানে লিখতে পারি সবার জন্য স্বাধীনতা চাই, আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ, অধিকার আদায়ে সচেতনতা বাড়াই, অন্যায়ের বিরুদ্ধে অধিকারের পক্ষে। এই যে স্লোগানগুলো আছে এগুলো সুন্দর করে এখানে লিখতে পারবে। তাহলে এখানের মধ্যে এই স্লোগানগুলো সুন্দর করে লিখে ফেলবে। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন আলোচনা করব তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 109 নম্বরের যে অনুশীলন রয়েছে অনুশীলন টপিক থেকে নবম অধ্যায়ের অনুশীলনটি আমরা ধারাবাহিকভাবে এখন সমাধান করব। প্রথমে আছে 1 নম্বরে, ভোট প্রদান করা নাগরিকের কোন ধরনের অধিকার? এটি হলো রাজনৈতিক অধিকার। নিচের কোনটি বুলিং এর উদাহরণ? ব্যঙ্গ করে ডাকা বুলিং এর উদাহরণ। তাহলে উত্তর হবে, এখানে হবে রাজনৈতিক অধিকার, এখানে হবে ব্যঙ্গ করে ডাকা। খ নম্বর, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1, সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক ড্যাশ ব্যাহত করে। 2, স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে প্রদত্ত করার দক্ষতা অর্জন করা যায়। এখানে যে শূন্যস্থানগুলো আছে এগুলো আমরা ডিরেক্ট পূরণ করতে পারি। যেমন এটা আছে কি, আমরা প্রথমটা যদি দেখি, সামাজিক সমস্যা মানুষের স্বাভাবিক ড্যাশ ব্যাহত করে, জীবনযাপনকে ব্যাহত করে। 2 নম্বর, স্টুডেন্ট কাউন্সিলের মাধ্যমে ড্যাশ প্রদান করার দক্ষতা অর্জন করা যায়, নেতৃত্ব প্রদান করার দক্ষতা অর্জন করা যায়। 3 নম্বর, আমি স্বাধীনভাবে মত প্রকাশ করি, এটা আমাদের মানবাধিকার। এই যে এগুলো আছে এগুলো খুবই সুন্দর করে পড়ে তোমরা এখানের মধ্যে লিখে ফেলবে। এরপরে আমাদের এখানে দিয়েছে সত্য হলে দন্ত্যস্ব এবং মিথ্যা হলে মি লিখি। সমাজে সমান মর্যাদা পাওয়া একটি মানবাধিকার, এটা হলো দন্ত্যস্ব সত্য, কারণ এটা হলো একটা ধরনের মানবাধিকার। 18 বছর বয়সে রাষ্ট্রের সকল নাগরিক ভোটদানের যোগ্যতা অর্জন হয়, এটাও সত্য। 18 বছর হলে ভোটদানের যোগ্যতা অর্জন হয়। সামাজিক সমস্যা সমাজের অগ্রাধিকারকে ত্বরান্বিত করে, এটা কখনো হবে না, এটা হবে মিথ্যা। ঘতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই। 1 নম্বরে আছে নাগরিক অধিকার বলতে কি বোঝায়। 2 আছে মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। 3 আছে শিশুর ওপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। এটা আমরা লিখবো ধারাবাহিক। 1 নম্বর আছে নাগরিক অধিকার বলতে কি বোঝায়। নাগরিক অধিকার বলতে রাষ্ট্র নাগরিকের যেসব সুযোগ সুবিধা দিয়ে থাকে সেগুলোকে বোঝায়। 2 নম্বর, মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। মাদকাসক্তির 3টি ক্ষতিকর প্রভাব হলো, 1 নম্বর, মাদকাসক্তির কারণে ব্যক্তি কর্মক্ষমতা হারায়। এরপর হলো মাদকাসক্ত ব্যক্তির চিন্তা শক্তি লোপ পায়। এরপর হলো মাদকাসক্ত ব্যক্তির স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। শিশুর উপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব লেখো। 1 নম্বর, শিশুর উপর মোবাইল আসক্তির 3টি ক্ষতিকর প্রভাব হলো, 1, পড়ালেখার অমনোযোগী হওয়া। 2, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। 3, খাবারে অনীহা দেখা দেওয়া। তো এইভাবে করে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা এখান থেকে লিখে ফেলতে পারবে। উমতে বর্ণনামূলক প্রশ্ন। 1, বাল্যবিবাহ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। 2, মানবাধিকার রক্ষায়
আমাদের করণীয়গুলো বর্ণনা করো। এখান থেকে আমরা খুবই সুন্দর করে এগুলা লিখতে পারবো। বর্ণনামূলক প্রশ্নে যদি আমরা দেখি, বাল্যবিবাহ প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করো। উত্তরে, বাল্যবিবাহ একটি মারাত্মক সামাজিক সমস্যা। এই সমস্যা প্রতিরোধের উপায়গুলো হলো: 1. বিয়েতে জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা। 2. বাল্যবিবাহ আইনত একটি দণ্ডনীয় অপরাধ। এই বিষয়ে গ্রামের চেয়ারম্যান, মেম্বার, নারী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গকে সজাগ থাকা। 3. শিক্ষার প্রাথমিক পর্যায় থেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনমূলক শিক্ষা প্রদান করা। 4. মা সমাবেশ করে বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন কর। বাল্যবিবাহের কুফল সম্পর্কিত বিভিন্ন পোস্টার, ব্যানার, লিফলেট ও রেডিও টেলিভিশনের মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করা। 6. এরপরেও কোথাও বাল্যবিবাহ সংঘটিত হতে দেখলে 1098 নম্বরে ফোন করে জানানো। দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো বর্ণনা করো। মানবাধিকার রক্ষায় আমাদের করণীয়গুলো হলো: 1. মানবাধিকারগুলোর সম্পর্কে জানবো এবং অপরজনকে জানাবো। 2. বাড়িতে, বিদ্যালয় এবং প্রতিবেশীদের মধ্যে কেউ যদি মানবাধিকার বিরোধী কোনো কাজ করে তবে তাকে এই বিষয়ে সচেতন করব। 3. মানবাধিকার রক্ষায় প্রণীত বিভিন্ন আইন ও নীতিমালা মেনে চলব এবং অপরকে এই বিষয়ে উৎসাহিত করব। 4. মানবাধিকার পাওয়ার বিষয়ে নারী পুরুষ ভেদাভেদ করব না। 5. অন্যকে কষ্ট না দিয়ে নিজের মত প্রকাশ করতে দিব। 6. বিভিন্ন মানবাধিকার সংস্থার কার্যক্রমকে জোরদার করব, বিষয়ের সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। এখান থেকে লিখে ফেলতে পারবে, এই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে লিখে ফেলবে।